আসসালামু আলাইকুম। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ, আওয়ামী লীগ কতটা চ্যালেঞ্জের মুখে, শেখ হাসিনা কতটা চ্যালেঞ্জের মুখে এবং দলের মধ্যে কতটা বিভক্তি স্পষ্ট হচ্ছে দলটির ভয়ানক এই দুর্দিনে দুঃসময়। আফটার দ্য ব্লাডশেড ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ রিসারেক্ট ইটসেলফ, এই শিরোনামে যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে তার মধ্যে যে বিশ্লেষণগুলো উঠে এসেছে, নানান ধরনের মন্তব্য উঠে এসেছে। আমার মনে হয় যে এটি মোটামুটি একটি নির্মোহ বিশ্লেষণ এবং দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ পর্যায়ে দলের তৃণমূল নেতাকর্মীরা যে ধরনের মন্তব্য করছেন, যে মানসিকতা পোষণ করছেন, সেগুলো উঠে এসেছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার সঙ্গে যাদের আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের কিংবা তৃণমূল পর্যায়ের ওয়ান টু ওয়ান কথা হচ্ছে, তাতে এই রিপোর্টের বাইরে কিছু আসেনি। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের জন্মের আগে থেকেই যে দলটি একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে অনেক আগে থেকেই, তা এখন টুকরো টুকরো জোড়া লাগানোর চেষ্টা করছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি, আওয়ামী লীগের 15.5 বছর 16 বছরের যে ভয়ঙ্কর দুঃশাসন, দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের যে অপরাধ, এবং বিশেষ করে 5 আগস্ট গণ অভ্যুত্থানের আগের সময় থেকে গণ অভ্যুত্থান পর পর্যন্ত বা গণ অভ্যুত্থান পর্যন্ত যে ধরনের অপরাধগুলো সংগঠিত হয়েছে, আওয়ামী লীগের হোমরা চামড়া মানে শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে মধ্যম পর্যায়ের নেতা এবং কর্মীদের মধ্যে এই সবকিছু নিয়ে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে। এবং নেতাকর্মীরা বিশ্বাস করেন, যারা আওয়ামী লীগের সত্যিই মঙ্গল কামনা করেন, তারা বলছেন কোথায় ভুল হয়েছে তা পেছনে ফিরে দেখা দরকার আওয়ামী লীগের। একটা এক্সাম্পল এখানে তুলে আনা হয়েছে, যখন 16ই জুলাই কোটা বিরোধী আন্দোলন শুরু হলো তীব্র আকারে, এবং 5 আগস্টের কয়েকদিন আগে যখন আবু সাইদকে হত্যা করা হলো, এমন একটি খবর যখন আওয়ামী লীগের মোটামুটি শীর্ষ পর্যায়ের এক নেতার কানে পৌঁছালো, যিনি মেসেজটি দিলেন, তিনি খুব ঠান্ডা মেজাজে ছিলেন। তখন কোন এক স্থানীয় কবি তাকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছিলেন, বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। যখন আবু সাইদ হত্যাকাণ্ডের খবরটি শুনলেন, তিনি একেবারে উড়িয়ে দিলেন। তিনি মন্তব্য করলেন যে এগুলো কোনো বিষয় না, এগুলো আমাদের নেত্রী সব ম্যানেজ করে ফেলবেন। হ্যাঁ, শেখ হাসিনা অনেক কিছুই ম্যানেজ করেছেন। অনেকগুলো গণ আন্দোলন সংগঠিত হওয়ার পথে গিয়েও তা একেবারে স্তিমিত করে দিয়েছেন তিনি। সেটি তার দূরদর্শিতা হোক, হঠকারিতা হোক কিংবা প্রতারণা হোক, নানান জনে নানানভাবে মন্তব্য করতে পারেন। কিন্তু অনেক আন্দোলন তিনি স্তিমিত করে দিয়েছেন, সেগুলো গোয়েন্দা বাহিনীর মাধ্যমে হোক অথবা ছাত্রলীগের পেটোয়া বাহিনী দিয়ে হোক, যেভাবে হোক। এবং সেই বিশ্বাস থেকে ওই নেতার মন্তব্য এরকমই ছিল যে তাদের নেত্রী সবকিছুই ঠিক করে ফেলবেন। মাঠ পর্যায়ে কি হচ্ছে তারা কখনোই আমলে নিতে চাননি। অথচ নির্মম পরিহাস ভাগ্যের এটি যে এর মাত্র 3 সপ্তাহ পরেই, আবু সাইদ হত্যাকাণ্ডের 3 সপ্তাহ পরেই গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগকে ভয়ঙ্কর দুঃসময়ের মুখোমুখি হতে হলো। শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো। অজ্ঞাত স্থান থেকে অনেকেই বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অডিও রেকর্ড ছড়িয়ে দিচ্ছেন। তাদের একজন হচ্ছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। বাহাউদ্দিন নাসিমের কাছে আল জাজিরা যে প্রশ্নগুলো করেছিল, এবং বিভিন্ন জায়গায় তিনি এটি বলছেন যে আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, এটি শিগগিরই প্রমাণিত হবে। তবে তিনি কাকে বা কোন দেশকে দায়ী করছেন, আল জাজিরা বলছে তিনি তা সুনির্দিষ্টভাবে বলেননি। তার এমন মন্তব্যের পর বিশ্লেষকরা বলছেন তাদের দলের নেতৃত্বের যে ব্যর্থতা এবং জনগণের অভিযোগগুলো সমাধানে তাদের যে অক্ষমতা, তা ফুটে ওঠে এমন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে। বিদেশি ষড়যন্ত্র অবশ্যই ছিল, আমরা বিশ্বাস করি। বিদেশি ষড়যন্ত্রগুলো যারা বাস্তবায়ন করেছে হাতে গোনা কিছু মানুষ নিশ্চয়ই, তাই না? এটা আমি নিজেও বিশ্বাস করি। কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে যে সাধারণ মানুষ পথে নেমে এসেছিল, আওয়ামী লীগের পরিবারের অনেক সদস্য ক্ষুব্ধ হয়ে, অতিষ্ঠ হয়ে তারা শেখ হাসিনার পতনের জন্য রাজপথে নেমে এসেছিলেন, এই কথাগুলোকে মিথ্যে, এগুলো তারা বিবেচনায় নিচ্ছে না। এবং উল্টো তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের
দূরে সরিয়ে রাখা হচ্ছে। তাদের যে উপলব্ধি, তাদের যে মানসিকতা, সেগুলোর প্রতি কোনো ধরনের মূল্যায়ন করা হচ্ছে না। এবং আওয়ামী লীগ যে 15.5 বছর টানা ক্ষমতায় ছিল, সেই সময়ও তো নানানভাবে আলোচিত হয়েছে যে দলের ত্যাগী নেতা কর্মীদেরকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। হাইব্রিড এবং সুযোগ সন্ধানী এবং শীর্ষ পর্যায়ের কিছু নেতা, তারা তাদের আখের গোছানোর জন্য দলের দলের ভালো মন্দ কিছুই চিন্তা করেননি। এবং এই যে দলীয় তৃণমূলী নেতা কর্মীরা, তারা এখনো আত্মগোপনে রয়েছেন। তারা তাদের যে এখনকার ভয়ঙ্কর জীবনযাপন, সেটিও আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিবেচনা নিচ্ছেন না, বরং তাদের বিভিন্ন ধরনের হঠকারী মন্তব্যে এই নেতা কর্মীরাই বিপদে পড়ছেন। এবং একটা সুসংগঠিত রাজনৈতিক শক্তি থেকে কিভাবে টপ ডাউন কাঠামোতে আওয়ামী লীগ রূপান্তরিত হলো, সেই বিষয়গুলোই এই প্রতিবেদনে উঠে এসেছে। তৃণমূলের নেতা কর্মীরা বলছেন, যাদের অনেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, অনেকে নাম প্রকাশ করেছেন, অনেকে নাম প্রকাশ করেননি, তাদের যে মন্তব্য তা হচ্ছে এই যে বাস্তবতাকে অস্বীকার করা, যে ভুলগুলো হয়েছে সেগুলো এখনো এক পেশে দৃষ্টি দেখা হচ্ছে, শুধুমাত্র আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্রের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে। দলের যে 15-16 বছরের নানান পর্যায়ে ভুল, সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে না। এ কারণে এই দল জনগণের সেন্টিমেন্ট হারিয়েছে। 5 আগস্ট যখন শেখ হাসিনার হেলিকপ্টার উড়াল দেন, সেই সময় এই দৃশ্য টেলিভিশনে প্রত্যক্ষ যারা করেছেন, তাদের মধ্যে খুলনা ছাত্রলীগের একজন শীর্ষ পর্যায়ের নেতা, তার মন্তব্য এখানে তুলে আনা হয়েছে। তিনি বলছেন যে যখন টেলিভিশন নাটকীয় ওই পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল, তখনও কিছু নেতাকর্মীকে নিয়ে আমি খুলনা রাজপথে অবস্থান করছিলাম। আমি আমাদের একজন সিনিয়র নেতা, স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু তার ফোন বন্ধ ছিল। তিনি বলেন ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো গত 23 অক্টোবর নির্বাহী আদেশে, তখন তাদের যে ভয়ঙ্কর পরিস্থিতি, কিভাবে আরেক সিনিয়র নেতা খুলনার ছাত্রলীগের, তার কথা উল্লেখ করা হচ্ছে, কিভাবে গোপালগঞ্জে গোপনে পৌঁছে তারপর থেকে তিনি ঢাকা ফিরে এলেন এবং কিভাবে নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন রাখতে তার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন, তার ফোন নম্বর সহ সবকিছু পাল্টে দিলেন। সেই নেতা বলছেন দল আমাদের পরিত্যাগ করেছে, আর কখনো রাজনীতিতে ফিরবো না। সারা দেশের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে তাদেরকে পরিত্যাগ করার একই রকম অনুভূতি ব্যক্ত করেছেন আরো অনেকে এই প্রতিবেদনে, যাদের কথা বলে এসেছে। এবং বহু নেতাকর্মী এখনো নীরব। কৃষক লীগের সহকারী সম্পাদক সামিউল বাশির, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন, তার বক্তব্য এখানে আনা হয়েছে। তিনি আল জাজিরাকে বলছেন কমিটেড নেতাকর্মীকে বছরের পর বছর এক পেশে করে রাখা হয়েছে। 2014 সাল থেকে সুযোগ সন্ধানীরা এবং স্থানীয় এমপিদের পরিবারের সদস্যরা তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামোতে আধিপত্য বিস্তার করেছে, এর ফলে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এবং একই রকম মন্তব্য আওয়ামী লীগ পন্থী চিকিৎসকদের একটি সংগঠন, তিনি নাম প্রকাশ করেননি, তিনি বলছেন যারা দলীয় মুখপাত্র হয়ে উঠেছেন, তাদের কর্মকাণ্ড এবং ব্যবহৃত শব্দগুলো বিপর্যয়কর ছিল দলের জন্য, বিশেষ করে গত কয়েক বছর। দলের ব্যর্থতার বিষয়ে এটি ছিল নির্মম বাস্তবতা। এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের দল প্রচন্ডভাবে নির্ভর করেছে গোয়েন্দা রিপোর্টের উপরে। কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, কারা সিদ্ধান্ত নিচ্ছেন, সে বিষয়ে শীর্ষ নেতাদেরকে দেখেছি তারা অবহিত নন। এবার শীর্ষ নেতারা যখন একচ্ছত্র আধিপত্য কায়েম করছিল, তাদের অনেকেও আবার অনেক কিছু জানতেন না, কোন সিদ্ধান্ত কোন জায়গা থেকে আসছে। এবং আমি আমার জায়গা থেকে বলতে পারি 2018 সালের আগে আওয়ামী লীগের শীর্ষ নেতা তুফাইল আহমেদ আমার সঙ্গে বলছিলেন, আমি 2018 সাল না 2014 সালের কথা বলছি, নির্বাচনের আগে, যে কোত্থেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমরা কিছুই জানি না, 2014 নির্বাচন হবে কিনা সেই জায়গা থেকে আমার প্রশ্ন ছিল। তিনি বলেছিলেন শেখ হাসিনা কাউকে বিশ্বাস করেন না, এবং শেখ হাসিনা যে কার মতামত নিয়ে চলেন আমরা এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছি। এটি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এবং কমিটিগুলো চলেছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। মন্ত্রিসভার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখলাম যে 2014, 2018, 2024 যারা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, ঘুরে ফিরে প্রায় একই মুখ বেশি সংখ্যায় আমরা দেখেছি। এবং বিশেষ করে 2018 সালের পরে আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রীরা ছিলেন পরিষদে, তাদের অধিকাংশ তো রয়ে গেলেন 2024 মন্ত্রিসভায়।
মানে চলছে, এক না এক তন্ত্র কায়েম হয়েছিল, স্বেচ্ছাচারিতা কায়েম হয়েছিল, শেখ হাসিনা এইভাবে করে যাচ্ছিলেন, কোনো কিছুই তিনি পরোয়া করছিলেন না, চলছে, তিনি তো একাই সর্বে সর্বা। এগুলো শুনতে অনেকে খারাপ লাগতে পারে। এখনো দলান্ধ কিছু ব্যক্তি আছেন যারা আওয়ামী লীগের দোষ ত্রুটি চোখেই দেখে না। তারা বর্তমান সরকারের সঙ্গে অনেক কিছু মেলানোর চেষ্টা করে। বর্তমান সরকারের দুঃসময়ের সঙ্গে বা মানুষের যে দুঃসময়গুলো চলছে এখনো পর্যন্ত, যেটা সত্য কথা, সেটিকে উদাহরণ হিসেবে নিয়ে এসে আওয়ামী লীগের যে দুঃশাসন সেটিকে জায়েজ করার কোনো সুযোগ নেই। এবং ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন যে ইসলামপন্থী সন্ত্রাসী এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান ঘটেছে, এটিও তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত যে এখনো আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতারা তাদের ভুল ত্রুটিগুলো ভালো করে বিশ্লেষণ করছেন না, গভীরে যাচ্ছেন না, এখনো তারা দোষারোপের জায়গা রয়েছেন অন্যের প্রতি। আবারও বলি, অবশ্যই দেশি ষড়যন্ত্র ছিল, অবশ্যই একটি কথিত ইসলামী শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে, মৌলবাদী আস্ফালন ঘটেছে এবং তাদের একটা ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু সাথে সাথে আবারও মনে করিয়ে দিই, সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের অসংখ্য তৃণমূলের নেতাকর্মী এবং আওয়ামী পরিবারের সদস্যরা কিন্তু 5ই আগস্ট গণঅভ্যুত্থানের সঙ্গে তারা নিজেরা শরিক হয়েছিলেন। এটাই বাস্তবতা। এখন বিষয় হচ্ছে যে নির্বাসনে থাকা শেখ হাসিনা আবার ফিরে আসবেন কিনা। এই রিপোর্টে যদি বলা হয়েছে আল জাজিরা যে 1975 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে ভয়ঙ্কর দুঃসময়ের মুখোমুখি আওয়ামী লীগ হয়েছিল, তিনি ফিরে এসেছেন, তিনি দলকে সুসংগঠিত করেছেন, কিন্তু ক্ষমতা আসতে 21 বছর সময় লেগেছে। এখনকার যে বাস্তবতা, আমি নিজেও বলেছি আওয়ামী লীগ হয়তো ঘুরে দাঁড়াবে রাজনীতিতে, কিন্তু ক্ষমতা আসাটা এত সহজ হবে না যদি তারা তাদের বিশ্লেষণগুলো, নিজেদের ভুল ত্রুটিগুলো সেভাবে তুলে না নিয়ে আসে। এবং এবারে যে পরিস্থিতি, আমি আবারও বলি, কোট আনকোট করি, ভারতের কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা শশী থারুর, তিনি কিন্তু 5 আগস্টের পরই মন্তব্য করেছেন আন্তর্জাতিক মিডিয়ায় তার সাক্ষাৎকারে, দ্য এন্ড অফ হাসিনা এরা, হাসিনা যুগের পরিসমাপ্তি। হাসিনার আরেকজন খুব শুভাকাঙ্ক্ষী, ভারতের বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যিনি কাজ করছেন, বাংলাদেশের সাবেক হাই কমিশনার ভারতের পিনাক রঞ্জন চক্রবর্তী, তিনিও মন্তব্য করেছেন যে শেখ হাসিনার বয়স যদি 10 বছর কম হতো আরো, তাহলে হয়তো তার ফিরে আসার সম্ভাবনা ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে তার বয়সটা এখন 80-র কাছাকাছি। তিনি কতটা পারবেন সেটি হচ্ছে বিষয়। এবং 1975 যে বিষয় ঘটেছিল, এখন তার সাথে অনেক ভিন্ন রকম পরিস্থিতি বাস্তবতার সাথে। এটা আওয়ামী লীগ যে অত্যাচার নির্যাতন, তার মধ্য দিয়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়া, এবং শেখ হাসিনা মোটামুটি অনেকখানি যোগ্য ছিলেন, রাজনৈতিক দূরদর্শিতা ছিল, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তিনি সেইভাবে তার রাজনৈতিক প্রজ্ঞা মেধা দিয়ে আওয়ামী লীগকে দাঁড় করিয়েছেন। আমি 1981 কথা বলছি, যখন তিনি ফিরে এসেছিলেন। কিন্তু তার যে সন্তান সজীব ওয়াজেদ জয়, তার মধ্যে কি সেই ধরনের দূরদর্শিতা রয়েছে? অতএব এইসব জায়গা থেকে এই রিপোর্টে যা যা উঠে এসেছে আমার কাছে মনে হয়েছে একটা নির্মোহ বিশ্লেষণ। এবং এখানে 4টি বিষয় উঠে এসেছে যে আওয়ামী লীগকে ফিরতে হলে, সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হলে কি করতে হবে। এখানে বলা হচ্ছে 2024 সালে গণ অভ্যুত্থানের সময় তার জন্য যা ঘটেছে সবকিছুর জন্য দার্থহীন ভাষায় ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগ যে আদর্শে, পরিবর্তিত যে আদর্শে পরিচালিত হচ্ছে সেটি ত্যাগ করতে হবে। শেখ হাসিনা পরিবারের কোন সদস্য ফিরে এলে সেই দল অনেকেই করবেন না। শেখ হাসিনাকে হয়তো অনেকেই মানতে রাজি আছেন, কিন্তু তার পরিবারের সদস্যরা যারা লুটতরাজ, গুম খুন এইসবের সঙ্গে জড়িত হয়েছেন, তাদেরকে দলের নেতাকর্মীরা আর দেখতে চান না। এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সহ যে সব জঘন্য অপরাধ ঘটেছে তারও বিচার করতে হবে, বিচার হতে হবে। তাহলে যদি শেখ হাসিনা ফিরে আসেন। এবং বিদেশে বসে অনেকেই বড় বড় কথা বলছেন আওয়ামী লীগের, যেগুলো দলের জন্য অনেক ক্ষতি করছে। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এখন এটাই বিশ্বাস করেন।